আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটেছে। জি, আপনার ব্যানারে এবং হেডলাইনে যা দেখছেন তা সত্য যে জুলাই গণ অভ্যুত্থান মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটাকে জুলাই সনদ বলি আমরা, আর ওনারা ইসলামিক ভাবধারায় জুলাই চনদ বলে, এটা এবং গণভোট কেন অবৈধ নয় এই বিষয়ে জানতে চেয়ে আজকে হাইকোর্ট আপনার একটা রুল জারি করেছেন। সেই রুলে 1 মাসের সময় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরো বেশ কয়েকজনকে। এদেরকে বলেছেন যে কেন এটা অবৈধ নয়। তো মূল কাহিনীটা কি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনালে হয়তো আপনারা বুঝবেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে এবং সেখানে মঙ্গলবার মানে আজকে সমাজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুল রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এই দুইজন ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ, এবং রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও ইমরান সিদ্দিকী। এই যখন অবস্থা তখন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক 2টি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ানি খুদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম রিট 2টি দায়ের করেন। এদিকে 18 ফেব্রুয়ারি জুলাই সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটের জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন জনস্বার্থে এই রিট দায়ের করেন। মূল কাহিনী হচ্ছে যে এই রিটগুলো, এটা আজকে আপনার নির্বাচনের পরপরই দেখেছেন যে এইভাবে রিট দায়ের করা হচ্ছে, যেটা 131টা অধ্যাদেশ জারি করেছিলেন, তার মধ্যে জুলাই সনদ এবং আপনার এই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ এগুলো নিয়ে রিট করেছেন। এটা কেন করলেন? বিএনপি প্রথম থেকে, বিএনপি নির্বাচনের পর থেকে বলছিলেন যে এসব জুলাই সনদ বা আপনার এই কি হলো গণপরিষদের এমপি হিসাবে ওনারা শপথ নেবেন না। ওনারা শপথ নেয়নি, জামাত হুঙ্কার দিয়েছিলেন, এনসিপি হুঙ্কার দিয়েছিলেন যে ওনারা যদি শপথ না নেন তাহলে ওনারা শপথ দিবেন না। পরে 1 ঘন্টা পরে ওনারা এসে আবার শপথও নেন, কারণ ওনারা বুঝে গেছিলেন যে বিএনপি শপথ নিয়ে 90 দিন পরে হয়তো সংসদীয় আসন শূন্য করে ওখানে নির্বাচন দিয়ে বিএনপি 300 আসনে নিয়ে যাবে এ ভয়ে আবার। এরপরও রাস্তাঘাটে ওনারা চিল্লাচ্ছিলেন। এইদিকে যখন বলা হচ্ছে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে বা তদন্ত হবে, এগুলো নিয়ে হুঙ্কার, বিএনপি দেখলো যে না বাবা দাঁড়াও, তোমাদেরকে সাইজ করতে হবে অন্য লাইনে। সুতরাং এখন হাইকোর্ট জারি করলেন রুল। রুল জারি করার পরে এই বিষয়ে আপনার এখন কথা বলতে হয়, কি সংসদের ভেতরে কি সংসদের বাইরে, কারণ হাইকোর্টে আছে এটা। হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না হয় বা সুপ্রিম কোর্টে ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো নিয়ে কোনো আন্দোলন বা কোনো কিছু খাড়া করতে পারেন, কারণ এটা তো আইনের বিষয়। মানে আপনারা আইনের করতে গিয়ে আইনের মাইর খাইলেন। এবং এই যে বিএনপিও বলল যে আমরা সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানের নাই এমন কোনো কিছু আমরা করব না। তো এটা যদি এমনে বলতো বিএনপি এখন বেঁচে যেত। আমি আপনাদের এর আগে বলেছি বিএনপি অনেক অধ্যাদেশ বাতিল করবে, তবে সেটা সরাসরি কলমের খোঁচায় নয়, সেটা বাতিল করে সব কোর্ট দিয়ে। তার মানে বিএনপি বলে যাবে আমরা কি করছি, এটা তো বিচারপতিরা করছে, বিচারক করছে, বিচারপতি নিরপেক্ষ, বিচারক নিরপেক্ষ, সুতরাং সেখানে হয়ে গেছে। জামাত পূর্ণ শক্তি নিয়োগ করেছে, কিন্তু এই যে জামাতের শিশির মনির থেকে শুরু করে সবাই পূর্ণ শক্তি নিয়োগ করেছে। সেম অবস্থা, যতই শক্তি নিয়োগ করেন, এর আগের বিচারপতি কে ছিলেন সেটা তো আপনারা জানেন। গত 17-18 মাসে যদি এইসব নিয়ে রিট হইতো ও সব বাতিল হয়ে যেত, কারণ ওগুলো তো সব জামাতি আইনজীবী ছিল, জামাতি বিচারপতি ছিল।
এখন তার জামাতি বিচারপতি নাই, জামাতি বিচারপতি কিক আউট অলরেডি, পাশায় লাথি মেরে বের করে দিছে। সুতরাং এখন আপনার রিট একের পর এক রিট হবে এবং একের পরে রিট বাইজা যাবে। এইটার ফয়সালা হইতে লাগা যাবে এখন ধরেন আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছরও লাগতে পারে। আদালতে আছে, কারো তো কিছু করার নেই, আদালতে আছে। সুতরাং আদালত সিদ্ধান্ত নিবে যে এটা হবে কি হবে না, চলবে কি চলবে না। সুতরাং এগুলো বাইজা গেল না, এগুলো আসলে বাতিলই হয়ে গেল। হাইকোর্ট রুল জারি করে দিয়েছে এবং বিএনপির আইনজীবীরা দাঁড়িয়েছে, এগুলো সব মিলিয়ে মূলত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যেগুলো সব এখন বাতিলের খাতায় চলে গেল, সব বাতিল হবে। তো দেখতে থাকেন, এই যে আপনার সামনের মাসে, আগামী মাসে যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনের আগ পর্যন্ত আরো কোন কোন অধ্যাদেশ নিয়ে হয়। হ্যাঁ, মনে আছে আওয়ামী লীগের কোনো এক আইনজীবী হয়তো আগামীকাল গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে সেটারও রুল করে আপনার আবেদন করে দিতে পারে, সেইখানে হয়তো রুল জারি হয়ে যেতে পারে। এগুলো সব এখন খেলা চলবে। আর তার আগে এই যে আমেরিকান যেই ভদ্রলোক আসছেন আর কি, পল কাপুর ভাই, উনি তো বর্তমানে ইন্ডিয়ায় আছেন। উনি 6 তারিখে আসবেন, 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সবার সাথেই কথা বলবেন। এমনকি সজীব ওয়াজেদ জয়ও ভার্চুয়ালি যুক্ত হয়ে পল কাপুরের সাথে কথা বলবেন। তার আগ পর্যন্ত আরো কত কিছু হয়, তারপরে কত কিছু হয়, দেখতে থাকুন। দর্শক, আমি বলেছিলাম সিংহের নাকে সুরসুরি দিস না। সুরসুরি দিলে সিংহ যখন লাফিয়ে পড়বে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ডাকতে দে। তার দেশে যখন যা হচ্ছে তারা নিজেরা বুঝে নেবে। তুমি আগ বাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লোককে, তুমি কোন দাদা? তখন তো দাদা শোনেননি, নিজের বীর বিক্রমে তিনি ঝাঁপিয়ে পড়েছেন একেবারে ইসরায়েলকে সঙ্গে নিয়ে, একবারে ইরানের সর্বোচ্চ নেতাকে বংশশুদ্ধ তাকে বিলোপ করে দিয়েছেন এবং 40 জন যত আপনার উচ্চ নেতা ফেতা আছে তাদেরকে সবাইকে তিনি মাটির তলায় পুঁতে দিয়েছেন। এইবার হয়েছে কি, পেনটা যখনই এবার মার খেতে শুরু করেছে, একেবারে পুরো মিডল ইস্টে যত এ রয়েছে, বাহারিন থেকে একেবারে আবুধাবি পর্যন্ত কোথাও বাকি নেই, কুয়েত, কাতার কেউ বাকি নেই। সর্বোচ্চ যখন ধ্বংসলীলা চালাচ্ছে, কালকেই আমি বলেছিলাম যে তামা তামা করে দিচ্ছে। তো এখন সেটা পেন্টাগনের সঙ্গে লেগে গেছে লড়াই। পেন্টাগন বলছে এই যুদ্ধে আমাদের কোনো সম্মতি ছিল না। শুধু পেন্টাগন নয়, পেন্টাগনের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে একদিন যারা ছিলেন, যাদের ঘাড়ে এবার দোষটা গিয়ে পড়ছে, তারাও বলছে ভাই আমাদের কথা কিন্তু ট্রাম্প বাবু শোনেননি। মালিক একার সিদ্ধান্তে জেদ বজায় রাখার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এখন 10,000 কিলোমিটার দূর থেকে যুদ্ধ চালানো সোজা? একটা ধরুন একটা ফাইটার জেট আকাশে উড়লো, 2 ঘন্টা উড়লো, তো ওড়ার পর এবার তখন যখন ল্যান্ডিং হলো 4-5 ঘন্টা লাগে তাকে মেরামত করতে, তাকে সারাই করতে, তার নল বল গুলো পরিষ্কার করতে 4-5 ঘন্টা সময় লাগে। তাহলে তুমি কয়েক স্কোয়াড্রন তুমি পাঠিয়ে দিলে, সবকটা কিন্তু 5 ঘন্টার জন্য বসে গেল। তারপর কি করবে? এদিকে যত আপনার ওইখানে আপনার বেস গুলো ছিল সেখানে সৈন্যরা সব পালিয়ে গিয়েছে, আমেরিকান সৈন্য সব পালিয়ে গিয়েছে, তাও প্রচুর মারা গিয়েছে। এখানে ওখানে যেখানে হোটেলের সমস্ত জায়গা নিয়েছিল সেই হোটেলগুলোতেও মেরেছে। পাম বিচ না কি একটা সে তো হোটেল বলেছিলাম আমি, সেখানেও মেরেছে, আরো 2-4টে জায়গায় মেরেছে। মারাতে এখন ট্রাম্প বাবু এখন বেজায় ঘাবড়ে গেছে। তিনি এখন এক ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি বলছেন কি, ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, তিনি বলছেন যে ট্রাম্প সেজ ইরান উড হ্যাভ সুন হ্যাড মিসাইল কেপেবল অফ রিচিং আমেরিকা। তার মানে এখন যদি আমি ওকে না থামাতাম তাহলে ও আমেরিকা পর্যন্ত পৌঁছানোর জন্য মিসাইল তৈরি করে ফেলতো। এই সমস্ত ডপ করে কি আর লাভ আছে? এইসব ডপ করে লাভ নেই। তারপরে এনএআই লিখছে ইরান রিজেক্ট সিজ ফায়ার, ট্রাম্প ওয়ার্ন কনসিকুয়েন্স। সিজ ফায়ার চাইছে ট্রাম্প,
যুদ্ধবিরতি দাও ভাই, আমি আর পারছি না। ইরান বলেছে কোনো যুদ্ধবিরতি হবে না। আবার অন্য জায়গা থেকে আমি নিয়েছি, ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলো, পরিণতি হুমকি ট্রাম্পের, পরিণতির হুমকি। দমেও দমবে না। ইরান বলেছে আমরা মানবো না, তোমাদের মেরেই খতম হবো, আমরা শেষ হয়ে যাব, তোমাদের মেরে শেষ হবো। এই জন্য বলেছিলেন সিংহের নাকে সুড়সুড়ি দিস না। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা হত্যার 2 দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য উন্মুক্ততার ইঙ্গিত দিয়েছেন। সূত্রের খবর, ট্রাম্প ইতালি এবং অন্য একটি দেশের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন, যদিও ইরানি পক্ষ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ব্যাপক হতাহতের সম্ভাবনা সম্পর্কে বারবার সতর্ক করা সত্ত্বেও ইরানের সাথে যুদ্ধে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ভুল গণনার সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সামরিক বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় বাহিনীর কয়েক সপ্তাহের মধ্যে গোলা বারুদ ফুরিয়ে যাবে, যা ইরানের সাথে দীর্ঘস্থায়ী সংগ্রাম বজায় রাখার ওয়াশিংটনের দাবি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে। ইরানের বর্তমানে আভ্যন্তরীণ সুবিধা পাচ্ছে, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী এবং টেকসই সামরিক অভিযানে তাদের সামরিক সম্পদ বজায় আছে। প্রায় 4000 থেকে 7000 ব্যালিস্টিক এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের কাছে, যার মধ্যে রয়েছে ফাত্তাহ সিরিজ, হাইপারসনিক সক্ষম চলাচলযোগ্য সিজিল, কঠিন জ্বালানি 2000 কিলোমিটার পাল্লা, এমাদ উন্নত সাহাব 3 রূপ প্রায় 1800 কিলোমিটার তার পাল্লা, খোরাম শহর ভারী পোলার্ড 3000 কিলোমিটার পর্যন্ত পাল্লা, এবং খাইবার শিকান 1450 থেকে 2000 কিলোমিটার উপরে পাল্লা যার। ইরানি পক্ষ গতকাল বলেছে তারা ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির বিরুদ্ধে পুরনো এবং নতুন সমস্ত অস্ত্র ব্যবহার করবে। মার্কিন হস্তক্ষেপের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বশেষ পরিণতি আরো মারাত্মক হবে। রবিবার নবনির্বাচিত সেনাবাহিনী এবং আইআরজিসির নেতৃত্বে জানিয়েছে তারা আগামী দিনে ইসরায়েলের দিকে 10,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখবে, যা ইসরায়েলি সরকারকে বিমান প্রতিরক্ষা ব্যাটারি ফুরিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় ফেলবে। এখন সমস্যা কোথায়? আর একটা আছে। সমস্যা হচ্ছে ইরানের তো সর্বোচ্চ নেতা সহ সবাইকে খতম করে দিয়েছে। তারপরে আইআরজিসির যত কমান্ডার আছে তাদের খতম করে দিয়েছে। যুদ্ধটা চালাচ্ছে কে? যুদ্ধটা চালাচ্ছে মেঘের আড়ালে পুতিন। সব যুদ্ধটাকে কন্ট্রোল করছে পুতিন। নইলে পরে দেখুন যেখানে যেখানে মারছে একদম প্ল্যানফুলি মারছে। পুরো ওদের যে পর্যটন শিল্প, সেই শিল্পটাকে ধ্বংস করার জন্য যত পর্যটন স্থল আছে, যত হোটেল আছে, যত বেস রয়েছে আমেরিকান বেস রয়েছে, সেগুলোকে পুরো তামা করে দিচ্ছে। যদি এখন পুনর্গঠিত করতে হয়, যতই টাকা লাগবে, গড়তে তো টাকা লাগবে, সময় লাগবে, যতই সময় টাকা দিয়ে ঢালুক না কেন, কোটি কোটি ডলার ঢালুক, কিন্তু সময় বড় ব্যাপার। এই সময় দিয়ে তৈরি করতে অন্তত 5 বছর সময় লাগবে। এদিকে মধ্যপ্রাচ্য সম্পর্কে, ওই অঞ্চল সম্পর্কে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে। তারা আগামী 2-3 বছরের মধ্যে ওইখানে যাবে বলে মনে হয় না। একেবারে আপনার পর্যটন শিল্পটাকে পুরো ধ্বংস করে দিল। এক তো রিবিল্ড করতে হবে, আর এক হচ্ছে ভয়ের আশঙ্কা যে এই বোধহয় আবার ইরান মারতে শুরু করলো। এদিকে ইরানের মারের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম না, হিজবুল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে, হুতি অ্যাক্টিভ হয়ে যাবে। হিজবুল্লাহ অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। হিজবুল্লাহ তারা মারতে শুরু করেছে ইসরায়েলকে। এখানে এনবিসি নিউজ বলছে হিজবুল্লাহ এন্ড ইসরায়েল এক্সচেঞ্জ স্ট্রাইক ইন ওয়েক অফ খামেনিস কিলিং। হিজবুল্লাহ মাঠে নেমে পড়েছে, এবার হুতিও নামবে। পুরো তো শেষ করতে পারবে না অর্গানাইজেশনকে, এবার হুতিও নামবে। তাহলে এবার ট্রাম্প বাবু যাবেন কোথায়?
রামবাবু 10,000 কিলোমিটার দূরে বসে আছেন, এদিকে আপনার কি জেরাল্ড না কি একটা জাহাজ আছে, সেটা গেছে, সেটা মায়ের ভোগে চলে গেছে। তার উপরে 4টে মিসাইল মেরেছে, মিসাইল মেরে সেই জাহাজের একেবারে রানওয়ে একেবারে তামা তামা করে দিয়েছে। তাহলে একটা জাহাজ চলে গেল, 8 বিলিয়ন না 18 বিলিয়ন ডলার দিয়ে ওই তৈরি ওই জাহাজটা পুরো ভোগে হয়ে গেল। তাকে এবার ডকে পাঠিয়ে রিপেয়ার করতে করতে 5 বছর সময় লেগে যাবে। কারণ শুধু তো ডেক যায়নি, ডেকের সঙ্গে বাকিটুকুও গেছে। এবার জাহাজটাকে টো করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যুদ্ধ জাহাজকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র অব্দি টো করে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে বর্তমান যুদ্ধের পরিস্থিতি। এখন ট্রাম্প বাবু হাত জোর করে ঘুরে বেড়াচ্ছে কোন রকমের যুদ্ধবিরতিটা হোক। এখন তিনি বিভিন্ন দেশের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে হুমকিও দিচ্ছেন। হুমকি দিয়ে লাভ নেই, হুমকি দিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। আপনার কোনো দরকার ছিল না যে আপনি ইরানের বিরুদ্ধে এইরকম একটা পদক্ষেপ নেবেন, যেটা সম্পূর্ণ আপনার বিপক্ষে চলে গেল। আপনার দল আপনার বিপক্ষে, মার্কিন কংগ্রেস আপনার বিপক্ষে, ডেমোক্র্যাটরা আপনার বিপক্ষে, আপনার যে সহযোগী তারা আপনার বিপক্ষে, পেন্টাগন পর্যন্ত আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এবার আপনি যাবেন কোথায়? যুদ্ধবিরতি চাইলেই হয় না। হাত থেকে তীর একবার বেরিয়ে গেলে না, সে তীর আর ফেরত আসে না, সে লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এখন আপনি যা করে ফেলেছেন সেটা মহাপাপ। এই পাপের গুনাগার আপনাকে দিতে হবে। আপনার ইমপিচমেন্ট কেউ আটকাতে পারবে না। সুতরাং তার জন্য তৈরি হয়ে থাকুন। জুলাই সনদ নিয়ে প্যাচটা তো লাগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস চেয়েছেও তাই, বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গন্ডগোল লাগুক। জুলাই সনদ কিছু না। আপনি ধরেন একটা কলম চান, আপনি একটা কলম চান, আর এই কলম ইকোনোর কলম নাকি অন্য কোনো কোম্পানির কলম? আপনার তো কলম হলেই চলবে, নাকি আপনার ইকোনোই চাই? বাংলাদেশে সংস্কার হবে, সংস্কার প্রয়োজন, সংস্কার ছাড়া এই দেশ চলবে না, বহু কিছু চেঞ্জ করতে হবে। অবশ্যই টুডে টুমোরো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। বাংলাদেশে বহু কিছুতে এই ধরনের নানান চেঞ্জ, এই যে বলা হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে, এখন এটা বিএনপি বলছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে, এখন এটা জুলাই সনদ পাশ করাই তারপরে বিরোধী দলে দিতে হবে। তার মানে কি কিছু একটা ডালমে কুচ কালা হে, কোন একটা সন্দেহ আছে। জুলাই সনদে এমন কিছু ঢুকিয়েছেন যেটা আপনার প্রয়োজন কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজন না, বা আমজনতার প্রয়োজন না। এই জুলাই সনদ বলতে যে গণভোট হয়েছে, বাংলাদেশে ভোট পড়েছে ধরলাম হার পক্ষে 4 কোটি, ভোটারই 12 কোটি, জনসংখ্যার সব বাদ দিলেন। শোনেন, 12 বছরের বাচ্চা আজকে অনেক ভালো বোঝে, 16 বছরের বাচ্চারা ভোটার হবে কি হবে না সে আলাপ চলতেছে, তারাও কম বুঝে না। তারপরে ধরলাম 12 কোটির মধ্যে 4 কোটি লোক হ্যাঁ ভোট দিয়েছে, 8 কোটি তো নার পক্ষে, 8 কোটি তো ভোট দিতে যায়নি অথবা নাতে ভোট দিয়েছে। তাহলে আপনি 4 কোটিকে নিয়ে লাফাচ্ছেন, এই 4 কোটি যেটাকে ভালো, 4 কোটিও রিয়েল কতটা ভোট দিয়েছে নিয়ে সন্দেহ আছে না? জুলাই সনদ নিয়ে বাংলাদেশে প্যাচ লেগেছে, এবং এই প্যাচটা এমন বলার সুযোগ নাই যে বর্তমান সরকার এটা আদালত দিয়ে প্যাচ লাগাচ্ছে, যেটা জামাত অভিযোগ করেছে। জামাত বলার চেষ্টা করছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে এবং সেই আওয়ামী লীগের মতো করে। আরে বাবু, তাও যদি হয়ে থাকে, আমি তো বলবো যে বিএনপি সরকার যদি আদালতের মাধ্যমে এটা প্যাচ লাগায় থাকে সেটা ভালো করছে। কারণ তোমরা যে প্যাচটা ডক্টর ইউনূসের অবৈধ সরকার দিয়ে লাগিয়েছো, আদালতকে অমান্য করে, আদালত বাংলাদেশে এই আইন আদালত কোনো মূল্য ছিল? একেবারে উচ্চ আদালত সহ ইউনূস সরকারের আমলে আদালত, ট্রাইব্যুনাল সব তো জামাত যেভাবে চেয়েছে সেভাবে কন্ট্রোল করেছে। জামাতের লোকজন বিচারক হয়েছে, জামাতের লোকজন চিফ প্রসিকিউটর হয়েছে। তো তোমরা যদি আদালতকে ব্যবহার করে ইউনূসের সাইনবোর্ড দিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারো, বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতায় এসে সেই 8 কোটি, যে 8 কোটির মধ্যে আওয়ামী লীগের আছে প্রায় 50%, তাদের মূল্যায়ন করার জন্য বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগের, বিএনপি তার নিজের ভোট পেয়েছে। 50-50 যদি বলি বিএনপি আর আওয়ামী লীগের ভোট, জামাতের তো আর কোনো ভোট বিএনপিতে যায়নি। ফলে সেই জনগোষ্ঠীর মূল্যায়ন করার জন্য আপনারা আদালতকে প্যাচ দিয়েছেন। এবার বিএনপির সুযোগ থাকলে বিএনপি দিচ্ছে, যদি আমি তর্কের খাতিরে সেটাই মেনে নিই। তারপরেও বলবো এটাকে আদালতে যাওয়ার প্রেক্ষাপট, মানুষ নিজের রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য অনেক কিছু করে। এই আদালতে যাওয়ার প্রেক্ষাপটটা তো
ইউনূস সরকার তৈরি করে রেখে গেছে, যে সে জোর করে বিএনপির মতের বাইরে জুলাই সনদে গেছে, বিএনপির মতের বাইরে গণভোটে গেছে। আপনি অমতে যখন কন্যাকে জোর করে ডাকাতের সাথে বিয়ে দিবেন, তখন সেই কন্যা দুদিন আগে আর পরে হোক সেই ঘরে ডিভোর্স করে আসবেই। এটাই তো জাগতিক নিয়ম। যখন তার সক্ষমতা হবে, যখন তার সেই সিচুয়েশন হবে, অনুকূল পরিবেশ হবে, মতের বাইরের শাদী বহুদিন টিকে না। এই হচ্ছে যখন বাস্তবতা, তখন বাংলাদেশের উচ্চ আদালত যখন হচ্ছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে রিট করা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং জামাতে ইসলামী। জামাতে ইসলামী তাৎক্ষণিক প্রেস কনফারেন্স করে বহু কিছু বলেছে আগের রাতেই, যার পরের দিন একটা সিদ্ধান্ত ঘোষণা হবে উচ্চ আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেনারঝ্যাট এই ইস্যুতে ডাকসুতে তারা প্রেস কনফারেন্স করছে। মানে তাদের ভাষাটা এরকম যে এখন বলতে চায় যে আদালতও যা সিদ্ধান্ত জানি না, আমাদের গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত এই হয়েছে, সেটা মানতে হবে। আদালত মানি না, মবের রাজ্য যে। বাংলাদেশের রাজনীতিতে যে প্যাচ লেগেছে জুলাই সনদ নিয়ে, এই প্যাচ দীর্ঘমেয়াদী প্যাচ, এবং শক্তিশালী কোনো একটা সরকারের অবস্থান থেকেই এই প্যাচ কেবল সমাধান সম্ভব।